জামাত কি ক্ষমতায় আসবে এই প্রশ্নটা আমার অনেকে এখন করে। আমি সবাইরে উত্তর দেই, জামাত ক্ষমতায় যাওয়ার এক উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে, কিন্তু যাইতে পারবে কিনা এটা নির্ভর করবে একান্তভাবে জামাতের উপরে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে জামাত হয়তো নিজেও মনে করতে পারতেছে না যে তারা ক্ষমতায় যেতে পারে। তাইলে কি করলে জামাত ক্ষমতায় যেতে পারে বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আরো উজ্জ্বল হয়, সেটার আলাপ আজকে। আগে দেখে নি জামাতের জন্য ইলেকশনে জেতাটা কেন খুবই সম্ভব, আর কেনই বা জামাত জিততে পারে। প্রথম কারণ হইতেছে যে দেশের মানুষ নতুন রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায়। বিএনপির বিগত সময়ের শাসনের স্মৃতি এখনো দগদগে ক্ষতর মতো এক প্রজন্মের মনে জায়গা আছে। আইন শৃঙ্খলার অবনতি, ৬৪ জেলায় বোমা হামলা, বাংলা ভাইয়ের উত্থান, পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন, আর 2001 সালে নির্বাচনের পরে তো হিন্দু সম্প্রদায়ের উপরে যে বিভৎস নির্যাতন চালাইছিল বিএনপি, ওইটার কথা নাই বলি। আজকে অনেক কিছুই বলি না, জাস্ট মায়া কইরা, কিন্তু মায়া করার সময় শেষ, বলতে হবে এখন সবই। এই সপ্তাহে একটা প্রজন্মের মনে জল জ্বলে। এছাড়াও বিএনপির রাষ্ট্র চালানোর অদক্ষতা ছিল প্রকাশ্য। ক্ষমতার একাধিক কেন্দ্র তৈরি হয়েছিল, তাইওয়ানে অফিস খুলতে দিছে বাণিজ্য মন্ত্রী, আর কেউ জানে না। বিএনপির আমলে এমপিদের দৌড়ানি দিত পাবলিকে। দুনিয়াতে পানি আর বিদ্যুৎ নিয়ে আন্দোলন হয়েছিল, একটা বিশাল বড় আন্দোলন। ওইটি আন্দোলন ঠেকাইতে গেছে সালাউদ্দিন এমপি, বিএনপির ওই এলাকার। পাবলিকে দিছে দৌড়ানি, সে দৌড়ে যান বাঁচেছে। ওর নাম হয়েছিল দৌড় সালাউদ্দিন। এ সালাউদ্দিনের হিস্ট্রি জানেন? হ্যাঁ, জানেন না? ওই বিএনপির জামাই কোটার যে বুদ্ধিজীবী নিজের এলিট মনে করে, আর লিখেছে আমি নাকি বাঙ্গু এলিটদের ভ্যালিডেশন চাই। তো বিএনপির এলিট সালাউদ্দিন, দৌড় সালাউদ্দিন, এই এলিটে তো তার এমপি, তাই না? তো যেহেতু তার একটা আমলনামা দেখে আসেন, দৌড় সালাউদ্দিনের আমলনামা। এই দৌড় সালাউদ্দিন এইচএসসি পাশ কইরা একটা জীবন বীমা কোম্পানির চাকরি করত। বীমা কোম্পানি একটা মাঠকর্মী ছিল, মানে ওই যে মানুষের দুয়ারে দুয়ারে যে তার ইন্স্যুরেন্স করাইতো, তারপর একটা কমিশন পাইতো। মুজিবও কিন্তু একই জিনিস ছিল আর কি। তো পরে চাকরি করা অবস্থায় একটা ট্রাক কিনে একটা রাশন ট্রাক না করলে, ওই যে ক্ষুদ্র ভাতরা আবার রেশন ট্রাক দেখতে চায়, রাশন ট্রাক না, এগুলা ঝরঝরা ট্রাক আর কি। এই ট্রাক দিয়ে ওর শ্যালক লুৎফর রহমানের একটা ইট ভাটা ছিল, ওই ইট ভাটায় মালামাল দিত আর কি। আর লুৎফর রহমান কে ছিল জানে? শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিল, আওয়ামী লীগের সভাপতি ছিল। তারপরে তো সে ড্যামরা, সায়দাবাদ, যাত্রাবাড়ি বাস টার্মিনাল এটার মাথা হয়ে দাঁড়ায়। একটা ট্রাকের মালিক আস্তে আস্তে আরো ট্রাক করতে করতে অঢেল সম্পত্তির মালিক হয়। আর ট্রাক ব্যবসার আলালে চলতে থাকে বাস টার্মিনালে চাঁদাবাজি। এর মধ্যে তার সাথে শ্রমিক দলের সখ্যতা গড়ে ওঠে। ধীরে ধীরে মূলধারার রাজনীতির সাথে তাকে সম্পৃক্ত করতে থাকে, আর 1991 বিএনপির টিকিট পেয়ে যায়। এই হইতেছে দৌড় সালাউদ্দিনের উত্থান কাহিনী, আমাদের জামাইকোটার বুদ্ধিজীবীর এলিট। জুরাইনের মাজার রোডের একটা সিএনজি ফিলিং স্টেশন আছে তার, ওই মাজার শরীফের জমি দখল কইরা ওই ফিলিং স্টেশন করেছে দৌড় সালাউদ্দিন। একটা পত্রিকাও কিনেছিল দেশ জনতার নামে। তো শ্যালক যেহেতু আওয়ামী লীগে, তার তেমন কোনো অসুবিধা হয়নি, একবার বোধহয় জেলে নিয়ে গেছিল। তো বিএনপির জামাইকোটার বুদ্ধিজীবীর কাছে তো এইচএসসি পাস চান্দাবাজ দৌড় সালাউদ্দিন হইতেছে এলিট, আর এইসব এলিটদের ইন্টেলেকচুয়াল ল্যাটেল হইতেছে এই জামাইকোটার বুদ্ধিজীবী। লজ্জা লাগে না? হ্যাঁ, যাই হোক, বিএনপির মেলা স্বীকৃতি আছে, আস্তে আস্তে আসবে আর কি। এই বিএনপি কি কম লুটপাট করেছে তার শাসন আমলে? তো এখন এই যে ইকোনমির অবস্থা দেখিচ্ছেন, দেশের এটা বিন্দু মাত্র লুটপাট সহ্য করার ক্ষমতা নাই। দেশটা ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্র নাই হয়ে যাবে লুটপাট হইলে। প্রফেসর ইউনূস লুটপাট বন্ধ করেছে, লুটপাট হয় না, রিজার্ভ কিন্তু বাড়িচ্ছে, কিন্তু ইকোনমি রিকভার করে নাই। এর উপরে যদি লুটপাট শুরু হয় তাহলে দেশ নিজেই জয় বাংলা হয়ে যাবে, এটা পাবলিক বুঝে। সেই জন্যই তারা চায় দেশে যেন দুর্নীতি আর না হয়। এই যে র্যাব কারা বানাইছিল জানেন? বিএনপি বানাইছিল কেন জানেন? নিজের দলের গুন্ডাদের নিয়ন্ত্রণ করতে পারতেছিল না, র্যাব কইরা মারিছিল এই গুন্ডাদের। নারায়ণগঞ্জে ডেভিড বইলে এক বিএনপির নেতা ছিল, মমিনুল্লাহ ডেভিড। শামীম ওসমান তার কাছে দুগ্ধপোষ্য শিশু, নস্যি ছিল, তারে মারে র্যাব ক্রস ফায়ারে। ভালো ক্রিকেট খেলতো কিন্তু ওই ডেভিড, কিন্তু হয়ে আউট ছিল শীর্ষ সন্ত্রাসী। সেনাবাহিনীর যে সিভিল ইস্যু সামলাতে নামানো যায় না, এই কমন সেন্স বিএনপির নেতাদের ছিল না, একজনেরও ছিল না। সেনাবাহিনীর মধ্যে মানবাধিকার লঙ্ঘন করে ফিরে যাওয়া সেনা কর্মকর্তার সৈনিকেরা যে মারাত্মক সমস্যা সৃষ্টি করেছে, এটার ক্ষত কতদিনে যে যায় আল্লাহ জানে।
এটা সৃষ্টি করছে বিএনপি। এদের রাষ্ট্র চিন্তা কত দুর্বল, এরা রাজনীতি বোঝে না, রাষ্ট্র তো দূরের কথা। আর এইখানে জামাত তার প্রাসঙ্গিকতা তুলে ধরতে পারবে ভোটারদের কাছে। জামাত ক্ষমতায় আসলে তার নেতা মন্ত্রীরা দুর্নীতি করবে না, করেনি, আগে ছিল মন্ত্রী, এটা ধরে নেওয়া যায়। কিন্তু এর মানে কি দেশ চালাইতে পারবে? জামাতের লোকেরা শুনে অবাক হইতে পারেন যে আমার কাছে নানা দিক থেকে নানা ধরনের লোক জানতে চাইতেছে জামাত ক্ষমতায় আসলে কি করবে। অনেকে চায়নায় গেছি উঠেও জানতে চাইছে, কারণ তারা জানে যে আমি জামাতের ক্ষমতায় আসার সম্ভাবনার কথা প্রকাশ্যেই জোরের সাথে বলছি। যারা এই প্রশ্নগুলো করছে তার মধ্যে আছে ডিপ্লোম্যাট, ইন্টেলেকচুয়াল, বিদেশিরা তো আছেই, শীর্ষ ব্যবসায়ী আছে, নারী আছে, এমনকি আমার মাও জিজ্ঞেস করেছে। কি প্রশ্ন শুনলে অবাক হইবেন, বলতেছে জামাত ক্ষমতা আসলে কি মদ খাওয়া বন্ধ করে দিবে, আমার ওদের মদ খেতে দিবে। এই প্রসঙ্গে ফরদ মজার ভাইয়ের একটা কৌতুক মনে আসলো আর কি, সত্য কৌতুক আর কি। উনি এক বিখ্যাত সম্পাদকের কথা কইতেন, বলতেন উনি নাকি ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে মদ খেতে পারবেন না, এই জন্য সেকুলারিজম প্রমোট করে। যাই হোক, আমি কই যে উনারা নির্বাচনী ম্যানিফেস্টো দিক, তারপরে দেখেন কয় না না দিতে হবে না। মৌলানা মতিউর রহমান নিজামী মদ নিয়ে জাতীয় সংসদে একটা মতামত দিছিল, আমাকে আবার ইনবক্সে পেঠে দিছে, এই ভিডিওটা শুনেন। এটা খুব মূল্যবান আলোচনা করেছেন উনি, শুনেন। মদ আল্লাহ তাআলা হারাম করেছেন, এটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। সারা দুনিয়ার সকল মানুষও যদি জায়েজ বলে, হালাল বলে, তবুও এটা হারাম থাকবে। আল্লাহ, রসুল এবং আখিরাতের প্রতি, কোরআনের প্রতি যারা ঈমান পোষণ করে তাদের কাছে মদের দাম কমানো বাড়ানো অথবা শুল্কের হ্রাস বৃদ্ধি তাদের কাছে কোনো ব্যাপারই নয়। মাংনাও যদি দেওয়া হয়, মদের ফ্যাক্টরির মধ্যে যদি বদ্ধ দরজা জানালার মধ্যে তাদের রাখা হয়, তবুও তারা আল্লাহর ভয়ে মদ স্পর্শ করবেন না। মানে স্পিকার, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা যদি সত্যি এটা নিয়ে রাজনীতি না করতে চান, আন্তরিকভাবে মদ বন্ধ হোক এটা চান, তাহলে মদ বন্ধ তো ইসলামী অনুশাসন পুরোপুরি চালু ছাড়া হতে পারে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা চালু হওয়া ছাড়া হতে পারে না। অনুশাসন কায়েমের আন্দোলনকে বলেন মৌলবাদ, বলেন সাম্প্রদায়িকতা, বলেন ধর্মান্ধতা। যতদিন তারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থার আন্দোলনকে মৌলবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা বলা বন্ধ না করছেন, ততদিন মদের ব্যাপারে তাদের কোনো প্রশ্ন তোলার অধিকার নাই। মানে স্পিকার, এই ব্যাপারে আর একটা পিকচার আমি আপনার সামনে আনতে চাই। 1400 বছর আগে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। তখনকার দিনে মানুষের মদের আসক্তি আরো অনেক বেশি ছিল। আরবি ভাষায় দেখেছি মদের নাম 200-এরও বেশি। তাদের কাব্য সাহিত্যে মদের বন্দনায় ভরপুর। সেখানে বাড়িতে বাড়িতে মদের মটকি ছিল। আমেরিকার মতো এরকম প্রচার মিডিয়া ছিল না মোটিভেশনের জন্য, কিন্তু ইমানি শক্তি, আল্লাহ, রসুল, আখিরাতের প্রতি বিশ্বাস এমন একটা শক্তি